Law Insight Law, protecting your rights with integrity. এলএলবি ফাইনাল ইয়ারের ভূমি আইন নিয়ে আজকে দ্বিতীয় ক্লাসের যে 2 নম্বর প্রশ্নটা, সেটা হচ্ছে 1950 সালে রাষ্ট্রীয় অর্জন ও প্রজাস্বত্ব আইনের বিধান অনুসারে অগ্রক্রয় মামলার কোন কোন ব্যক্তি আবশ্যকীয় পক্ষ। একজন আবশ্যকীয় পক্ষ বাদ গেলে তার ফলাফল কি? কখনো অগ্রক্রয় অধিকার প্রযোজ্য নয়। অগ্রক্রয় কি? অগ্রক্রয় হলে এমন একটি আইনগত অধিকার যার মাধ্যমে কোনো সহমালিক বা সংলগ্ন জমির মালিক অন্য কোনো অপরিচিত ব্যক্তির নিকট জমি বিক্রয় করলে নির্দিষ্ট শর্তে সেই জমি নিজ নামে বিক্রয়ের দাবি করতে পারে। অর্থাৎ তৃতীয় ব্যক্তির নিকট বিক্রয়ের ক্ষেত্রে নিকটবর্তী স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়। নিচে আবশ্যকীয় পক্ষসমূহ উল্লেখ করা হলো। বিক্রেতা, যিনি জমি হস্তান্তর বা বিক্রি করেছেন, কারণ বিক্রয় দলিল ও লেনদেনের বৈধতা প্রশ্ন আসতে পারে, তা থেকে পক্ষভুক্ত করা আবশ্যক। ক্রেতা, যিনি জমি ক্রয় করেছেন, তিনি মামলার প্রধান প্রতিপক্ষ, তার স্বার্থ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে। সহশরিক, যদি জমি আজমালি হয় তবে ওই হোল্ডিং এর সকল সহশরিককে পক্ষ করতে হবে, কারণ অগ্রক্রয় অধিকার সহশরিকদের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট। পরবর্তী হস্তান্তর গ্রহীতা, যদি মূল ক্রেতার পরে জমি অন্য কারণে হস্তান্তর করে থাকেন তবে তাকে আবশ্যকীয় পক্ষ করতে হবে, কারণ চূড়ান্ত আদেশ তার স্বার্থের প্রভাব ফেলবে। একজন আবশ্যকীয় পক্ষ বাদ গেলে তার ফলাফল কি? ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টের অধীনে অগ্রক্রয় মামলা যদি কোনো আবশ্যকীয় পক্ষ নেসেসারি পার্টি বাদ পড়ে তবে তার গুরুতর আইনি ফলাফল হয়। নিচে এর ফলাফল বিস্তারিত আলোচনা করা হলো বা তুলে ধরা হলো। মামলার ত্রুটিপূর্ণ হয়ে যায়। আবশ্যকীয় পক্ষ ব্যতীত মামলা দায়ের করলে তার নন জয়েন্ডার অফ নেসেসারি পার্টির কারণে ত্রুটিপূর্ণ বলে গণ্য হয়। মামলা খারিজ হতে পারে। আদালত যদি মনে করেন যে বাদ পড়ার পক্ষে স্বার্থ সরাসরি জড়িত এবং তাকে অন্তর্ভুক্ত না করলে ন্যায়সঙ্গত রায় দেওয়া সম্ভব নয়, তবে মামলা খারিজ করতে পারেন। রায় অকার্যকর হতে পারে। আবশ্যকীয় পক্ষকে বাদ দিয়ে দেওয়ার রায় তার বিরুদ্ধে কার্যকর হয় না, ফলে রায় বাস্তবায়ন জটিলতা সৃষ্টি হয়। সংশোধনের সুযোগ, আদালত অনেক ক্ষেত্রে বাদীকে প্রয়োজনীয় পক্ষকে অন্তর্ভুক্ত করার সুযোগ দিতে পারেন, তবে নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে সংশোধনের সুযোগ নাও থাকতে পারে। আপিলের রায় বাতিল হতে পারে। যদি নিম্ন আদালত আবশ্যকীয় পক্ষ ছাড়া রায় প্রদান করেন তবে উচ্চ আদালতে আপিল সেই রায় বাতিল হতে পারে। অগ্রক্রয় মামলায় সকল আবশ্যকীয় পক্ষকে অন্তর্ভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আবশ্যকীয় পক্ষ বাদ গেলে মামলা ত্রুটিপূর্ণ হয়, খারিজ হতে পারে অথবা প্রদত্ত রায় অকার্যকর হয়ে পড়তে পারে। কখন অগ্রক্রয় অধিকার প্রযোজ্য নয়? ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টের বিশেষ ধারা 96 বিধান অনুযায়ী অগ্রক্রয় অধিকার রাইটস অফ প্রিএমশন একটি সীমাবদ্ধ শর্ত সাপেক্ষে অধিকার। সব ধরনের হস্তান্তরের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। নিম্নোক্ত ক্ষেত্রে অগ্রক্রয় অধিকার প্রযোজ্য নয়। সহশরিকের নিকট বিক্রয়, যদি কোনো জমি একই হোল্ডিং এ একজন সহশরিকের নিকট বিক্রি করা হয় তবে অন্য সহশরিকের অগ্রক্রয় দাবি করতে পারেন না, কারণ জমি বাইরের ব্যক্তির নিকট যায়নি। বিক্রয় ব্যতীত অন্য হস্তান্তর, অগ্রক্রয় অধিকার সাধারণত বিক্রয় সেলের ক্ষেত্রে প্রযোজ্য, নিম্নোক্ত ক্ষেত্রে প্রযোজ্য নয়। দান বা হেবা, উইল, বিনিময়, পারিবারিক বন্দোবস্ত। আদালতে নিলাম বিক্রয়, আদালতের ডিগ্রি কার্যকর করতে নিলাম বিক্রয় হলে অগ্রক্রয় অধিকার প্রযোজ্য নয়। সম্পূর্ণ হোল্ডিং বিক্রয়, যদি সম্পূর্ণ হোল্ডিং বিক্রি করা হয় অনেক ক্ষেত্রে অগ্রক্রয় অধিকার থাকে না, কারণ আইনের উদ্দেশ্যে আংশিক বিক্রয়ের ক্ষেত্রে সহশরিকের স্বার্থ রক্ষা হয়। সময়সীমা অতিক্রম, আইন অনুযায়ী নির্ধারিত সময় সাধারণ দলিল নিবন্ধন তারিখ থেকে 4 মাসের মধ্যে আবেদন না করলে অগ্রক্রয় অধিকার আর প্রযোজ্য থাকে না। যোগ্যতা না থাকলে, যিনি সহশরিক নন বা সংলগ্ন মালিক নন তিনি অগ্রক্রয়ের দাবি করতে পারবেন না। উপসংহার, অগ্রক্রয় অধিকার একটি বিশেষ ও সীমিত অধিকার। এটি কেবল বৈধ বিক্রয়ের ক্ষেত্রে এবং নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে প্রযোজ্য। দান, পরিবার, বন্দোবস্ত আদালতের নিলাম বা নির্ধারিত সময় অতিক্রম করলে অধিকার প্রযোজ্য নয়। নম্বর খ, অগ্রক্রয় কি? অগ্রক্রয়ের দরখাস্তকারীদের মধ্যে অগ্রগণ্যতা নির্ণয় 1950 রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনে সংশোধিত বিধানাবলী বর্ণনা করো। অগ্রক্রয় কি? অগ্রক্রয় বলতে বোঝে একাধিক দরখাস্তকারীর মধ্যে কে আগে অধিকার বা ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে তা নির্ধারণ করা। রাষ্ট্রীয় অধিগ্রহণের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ একাধিক ব্যক্তি বা সংস্থা একই সম্পত্তির জন্য ক্ষতিপূরণ বা অধিকার দাবি করতে পারেন। সুতরাং অগ্রক্রয় হলো সেই নিয়ম বা প্রক্রিয়া যার মাধ্যমে দরখাস্তকারীদের মধ্যে প্রাধান্য বা প্রিয়রিটি নির্ধারণ করা হয়। 1925 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট বাংলাদেশের প্রেক্ষাপটে ভূমি অধিগ্রহণ কৃষক ও ভাড়াটিয়ার স্বত্ব সংক্রান্ত গুরুত্বপূর্ণ আইন। এই আইন মূলত ভূমি অধিগ্রহণের সময় কৃষক ও ভাড়াটিয়ার অগ্রগণ্যতা নির্ধারণের নিয়ম বর্ণনা করেছিল। সংশোধিত বিধানাবলীতে যা যুক্ত হয়েছে তা হলো অগ্রগণ্যতা প্রাথমিক নীতি। অধিগ্রহণকৃত জমি বা ভূমিতে যারা কৃষি কাজ করে আসছিল বা প্রজাস্বত্ব ভোগ করছিলেন তাদেরকে নতুন মালিকানা বা পুনর্বাসনের ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে। এই অগ্রাধিকার কেবল ভূমির প্রাপ্তি বা বৈধ দাবিকারীদের ক্ষেত্রে প্রযোজ্য, যারা সরকারের নথি অনুযায়ী স্বীকৃত প্রজাস্বত্ব বা ভূমি অধিকার রাখেন। দরখাস্তের প্রক্রিয়া, জমি অধিগ্রহণের পর যে সমস্ত ব্যক্তি পূর্ণ দখল বা পুনর্বাসনের জন্য আবেদন করেন
তাদের দরখাস্ত তারিখ ও ভূমি ব্যবহারের বিবেচনা করে অগ্রাধিকার নির্ধারণ করা হয়। সংরক্ষিত ফর্মে জমা দেওয়া দরখাস্তগুলো জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট অফিসার দ্বারা যাচাই করা হয়। সংশোধিত অগ্রগণ্যতা মানদণ্ড। সংশোধিত বিধান অনুযায়ী অগ্রগণ্যতার ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো গুরুত্বপূর্ণ। জমি চাষের দীর্ঘায়ু ব্যবহার। যিনি দীর্ঘায়ু ভূমি চাষ করেছেন তার অগ্রাধিকার বেশি। সরকারি চাষাবাদীদের অবস্থান। চাষাবাদকারী পয়ঃসত্ত্বভোগীকে প্রথম অগ্রাধিকার। অর্থনৈতিক ও সামাজিক অবস্থা। দারিদ্র্য সুবিধাবঞ্চিত কৃষকদের প্রতি লক্ষ্য। দরখাস্তের প্রমাণপত্র। পূর্ববর্তী জমি নথি, ভাড়াটিয়া চুক্তি বা স্থানীয় প্রমাণপত্র। প্রশাসনিক নিয়ন্ত্রণ। জেলা কমিশনার বা সংশ্লিষ্ট কর্মকর্তা অগ্রাধিকার তালিকা প্রস্তুত করেন। যে আবেদনকারী অগ্রাধিকার নিশ্চিত হয় তাকে পুনর্বাসন বা জমি পুনর্বাসন করা হয়। যে কোনো বিতর্ক বা দ্বন্দ্ব হলে আদালতের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। লক্ষ্য। এই সংশোধিত বিধানাবলীর মূল লক্ষ্য ছিল কৃষকের স্বার্থ সংরক্ষণ, জমির শোষণ বা অবৈধ অধিগ্রহণ প্রতিরোধ, সামাজিক ন্যায় ও ভূমি ব্যবহার সমতা নিশ্চিত করা। পরিশেষে 1950 সালে সংশোধিত আইন কৃষকদের পুনর্বাসন জমি অধিগ্রহণের প্রথম অগ্রাধিকার নিশ্চিত করার প্রক্রিয়া ও মানদণ্ড নির্ধারণ করেছিল, যাতে সরকারি অধিগ্রহণের সময় সামাজিক অর্থনৈতিক ন্যায় রক্ষা করা যায়। 1949 সালের দুটো অগ্রক্রয় সংক্রান্ত বিধানের মূল পার্থক্য বোঝানোর নিচের ভাবে তুলে ধরা হলো। গ নম্বর 1950 সালে রাষ্ট্রীয় অর্জন প্রদত্ত আইন, 1949 সালে অকৃষি প্রদত্ত আইন বর্ণিত অগ্রক্রয় সংক্রান্ত বিধানের মধ্যে পার্থক্য নির্ণয় করো। প্রেক্ষাপট, লক্ষ্য। ভূমি বৈশিষ্ট্য। 1949 সালে অকৃষি প্রজাস্বত্ব আইন এবং 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন। তাহলে বৈশিষ্ট্য মূলত কৃষক ও ভাড়াটিয়াদের জমি সরকারি অধিগ্রহণের পর কৃষক ও প্রজাস্বত্ব পুনর্বাসনের জমি পুনর্বাসন নিশ্চিত করা প্রযোজ্য। অকৃষি জমি কৃষকদের জন্য ব্যবহার করা হয়নি যে কোনো সরকারি অধিগ্রহণকৃত জমি। অগ্রক্রয় মানদণ্ড। চাষাবাদ ব্যবহার শুধুমাত্র কৃষি কাজ না করা জমির ক্ষেত্রে প্রজাস্বত্ব ধার্যতা। 1950 সালের আইনে চাষাবাদকারীদের দীর্ঘায়ু জমির ব্যবহার এবং দরখাস্তকারীদের বর্ধিত সব বিবেচনা। আবেদন প্রক্রিয়া সীমিত সরল, কেবল জমি দখলকারীরা প্রাধান্য। প্রশাসনিক যাচাই সহ বিস্তারিত দরখাস্ত প্রক্রিয়া। জেলা প্রশাসন যাচাই। সামাজিক বিবেচনা বিশেষভাবে উল্লেখ নেই। দারিদ্র্য সুবিধাবঞ্চিত বিশেষ অগ্রাধিকার। প্রশাসনিক নিয়ন্ত্রণ দিক কর্তৃপক্ষ। 1950 সালের আইনে স্থানীয় প্রশাসক বা কমিশনার। 50 সালে জেলা কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তা আদালতের দ্বারাও দ্বন্দ্ব সমাধান অগ্রাধিকার সীমিত নথির ভিত্তিতে। আর 50 সালের আইনে নথি প্লাস সামাজিক অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে। মূল পার্থক্য প্রযোজ্য ক্ষেত্রে 1949 সালের আইনে মূলত অকৃষি জমির ক্ষেত্রে প্রযোজ্য। 1950 সালে সরকারি অগ্রাধিকার জমি অধিগ্রহণকৃত জমিতে প্রযোজ্য। অগ্রাধিকার নির্ধারণ। 1949 আইনে কেবল বৈধ দখলকারীদের অগ্রাধিকার। 1950 সালে আইনে চাষাবাদ, নথি, দারিদ্রতা, সামাজিক অবস্থা বিবেচিত। প্রশাসনিক প্রক্রিয়া। 1950 সালে আইন প্রক্রিয়াটি আরও নিয়ন্ত্রিত, যাচাই আদালতের পর্যায়ে সংযুক্ত। সামাজিক লক্ষ্য। 1950 সালে দারিদ্র সুবিধাবঞ্চিত কৃষকদের পুনর্বাসনের বিশেষ দিক নির্দেশনা। এই ছিল দ্বিতীয় প্রশ্ন। যদি আপনারা এই প্রশ্নটা সুন্দর করে পড়েন তবে আপনারা এই প্রশ্নটা যদি কমন পড়ে আপনারা পূর্ণাঙ্গভাবে লিখতে পারবেন এবং পূর্ণাঙ্গ মার্ক পাবেন বলে আশা করি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।